প্যালেস্টাইন নিয়ে বলা আমার জন্য খুবই খুবই কঠিন। এটা আমার জন্য আরেকটা কারণেও খুব কঠিন, তার কারণ হচ্ছে আমি খুব খারাপ বক্তা। আমি সাংবাদিকতা করি, সেই কারণে আমি মানে অল্প কিছু লিখতে পারি, কিন্তু আমি খুবই খুবই খারাপ বক্তা এবং আমি ভালো বলতে পারি না। কাজেই এটা হতে পারে যে আপনাদের একটু মনোটোনাস লাগতে পারে, একঘেয়ে লাগতে পারে, আপনারা একটু বোর হতে পারেন, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তৃতীয় যে কারণে আমার জন্য প্যালেস্টাইন নিয়ে কিছু বলা খুব ডিফিকাল্ট হয়ে উঠেছে, বিশেষ করে 2023 সালের পরে, তার কারণ হচ্ছে যে আমি ব্রিটেনের যে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেনের সঙ্গে আমি কাজ করি। এবং আমি যখন 7ই অক্টোবরের পরে যখন ইসরায়েল খোলাখুলি গণহত্যা শুরু করলো 23 সালে, সেই সময় আমরা অনেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের যে উদ্বৃত্ত সময়, সেই উদ্বৃত্ত সময় আমরা যেহেতু মানে সেই সময় আমি লন্ডনে ছিলাম, সেই উদ্বৃত্ত সময় আমরা ব্রিটেনের প্যালেস্টাইন সংহতি আন্দোলনে আমরা ব্যয় করব, এই সিদ্ধান্ত আমরা অনেকে মিলে নিয়েছিলাম। একটা বলতে পারেন খানিকটা মানবিক জায়গা থেকেই, যেখানে দেখছি যে হাসপাতালের ওপর বোমা পড়ছে, বাচ্চাদেরকে খুন করা হচ্ছে পরিকল্পিতভাবে, একটার পর একটা অঞ্চল বোমায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিই যে এর বিরুদ্ধে কিছু একটা করা দরকার। এবং ব্রিটেনে দীর্ঘদিন ধরেই প্যালেস্টাইন মুভমেন্ট খুব শক্তিশালী একটা আন্দোলন এবং আমরা তাতে জড়িয়ে পড়ি, আমরা তাতে অংশ নিই। কিন্তু আমাদের অনেকের কাছেই প্যালেস্টাইন সংহতি আন্দোলনে অংশ নেওয়াটা একটা ট্রমাটিক একটা অভিজ্ঞতা, এবং এমন একটা ট্রমা যেটা হয়তো আমাদের অনেক জীবনের অনেক বছর আমাদেরকে তাড়া করবে। আমি যেহেতু সাংবাদিকতা করি, সেহেতু বেন জামাল, যিনি ব্রিটেনের পিএসসির সর্বোচ্চ সংগঠক, তার সঙ্গে যখন আমার কথা হয়, তিনি আমায় বলেন যে তুমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারো। আমি তাকে বলি যে আমি যেহেতু সাংবাদিকতা করি, আমি ডকুমেন্টেশনের কাজ করতে পারি, আমি যে কোনো ধরনের ডকুমেন্টেশনের কাজ, লেখালেখির কাজ, রিপোর্ট তৈরির কাজ আমি করতে পারি। এবং তিনি সেই সময় আমায় প্রস্তাব দেন, গাজা এবং ওয়েস্ট ব্যাংকে যারা আটকে রয়েছেন, যারা কোনো রকমে বেঁচে আছেন এবং কোনোভাবে রাষ্ট্রসংঘ বা অন্যান্য সংস্থার সাহায্য প্রার্থী, তাদের বয়ান, তাদের ন্যারেটিভ, সেগুলো সংগ্রহ করা, কখনো ভিডিও ইন্টারভিউয়ের মাধ্যমে, কখনো আল জাজিরা বা অন্যান্য যে সমস্ত আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিনিধিরা প্যালেস্টাইনে দাঁড়িয়ে এই একটা বিভৎস গণহত্যার সাক্ষী থাকছেন, তাদের সঙ্গে কথা বলার ভিত্তিতে, এবং অন্যান্য বিভিন্নভাবে এই ডকুমেন্টেশনের কাজটা আমরা অনেকে মিলে শুরু করি। এবং সেটার একটা অংশ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যখন সাউথ আফ্রিকা সরকারের মাধ্যমে এগুলো পাঠানো হয়, আমাদের কাজও সেখানে ছিল। এবং এটা একটা বিভৎস অভিজ্ঞতা, বিশেষ করে বাচ্চাদের বাবা মায়েদের কাছ থেকে যখন তাদের সন্তানের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিবরণ আমরা শুনি, বা সেই ছবিগুলো যখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা অন্যান্য জায়গায় বিভিন্ন এজেন্সির ছবি, সেই ছবিগুলো যখন আমরা যখন দেখি, তার একটা তীব্র মানসিক অভিঘাত হয়, এবং এটা আমাদের অনেককেই মানুষ হিসেবে অনেকটা ভেঙে চুরে দিয়েছে বলতে পারেন। এই প্যালেস্টাইনটা আমাদের কাছে, অনেকের কাছেই আর 5টা রাজনৈতিক ইস্যুর মতো একটা ইস্যু হিসেবে থাকেনি। এটা একটা বাস্তবতা হয়ে উঠেছে, একটা দুর্লঙ্ঘ বাস্তবতা, যে বাস্তবতার সঙ্গে আমাদের বাঁচতে হচ্ছে। এবং আমি এটাও জানি যে এই ঘরেও এরকম অনেকে আছেন যারা নিয়মিত প্যালেস্টাইনের চলমান গণহত্যা ফলো করেন, তাদের অনেকের কাছেও আর কি সেটা আসলে একই রকমের বাস্তবতা, যে বাস্তবতাটার মধ্যে থাকতে ভালো লাগে না, যে বাস্তবতার মধ্যে থাকতে অসুবিধে হয়। একটা উদ্যোগ রয়েছে প্যালেস্টাইনের মানুষজনের, উই আর নট নাম্বারস, আমরা শুধু সংখ্যা নই। প্যালেস্টাইনকে গোটা পৃথিবী গত 2.5 বছর ধরে শুধু সংখ্যা দিয়ে চেনে, শুধু সংখ্যা। কোভিডের সময় আমরা সবাই যেমন সংখ্যা হয়ে গিয়েছিলাম, এটাও সেরকম।
প্রত্যেক দিন সংখ্যাটা বাড়তে থাকে। এবারে যেটা হয়, মানুষ একদিন কাঁদে, দুদিন কাঁদে, এক সপ্তাহ কাঁদে, তারপর নাম হয়ে যায়, চুপ করে যায়, তারপর আর কান্নাও থাকে না, মানে কান্নাটাও খুব বোরিং হয়ে যায়। মানে আপনি আপনি কত কাঁদবেন, আপনি কতবার ভেঙে যাবেন, আপনাকে তো বাঁচতে হবে। প্যালেস্টাইনের ক্ষেত্রেও আসলে তাই হয়েছে। প্রত্যেক দিন যে বিভৎসতা, সেই বিভৎসতার বর্ণনা এখানে 3 ঘন্টা ধরে দেওয়া যায়, দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই নিয়ে অজস্র লেখা হয়েছে, অজস্র কাজ হয়েছে। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে যে দেশে আমার ভোটার কার্ড অন্তত এখনো পর্যন্ত আছে, জানি না পরে থাকবে কিনা, যে দেশে আমি ট্যাক্স দিই, এই দেশের একটা অধিকাংশ মানুষের একটা আশ্চর্য শীতলতা, একটা আশ্চর্য নীরবতা এই প্যালেস্টাইন প্রশ্নে। এবং আমি আমি ভাবার চেষ্টা করছিলাম যে প্যালেস্টাইন নিয়ে এইরকম নীরবতা পৃথিবীর কতগুলো দেশে। খুব ভালো করে খুঁজে দেখে বড় দেশ হিসেবে খানচারেক দেশের নাম পেলাম। রাশিয়া, প্যালেস্টাইন নিয়ে বড় কোনো প্রোটেস্ট হয়নি। সৌদি আরব, প্যালেস্টাইন নিয়ে বড় কোনো প্রোটেস্ট হয়নি। চীন এবং আমাদের দেশ। এর বাইরে গোটা পৃথিবীতে প্যালেস্টাইন একটা জলবিভাজিকা হিসেবে উপস্থিত হয়েছে। সেটার কথায় আমি নিশ্চয়ই পরে আসবো, যদি আমি না খেই হারিয়ে ফেলি। আমি খেই হারিয়ে ফেলে আমায় প্লিজ ধরিয়ে দেবেন। এবং আপনারা জানেন যে নিউ ইয়র্কে একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, যিনি নিজেকে বামপন্থী বলে মনে করেন, তিনি জিতেছেন। তার জয়ের পেছনেও প্যালেস্টাইন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আমাদেরকে এরকম একটা জিনিস দেখানো হচ্ছে যে গোটা পৃথিবীতে ডানপন্থার উত্থান হচ্ছে। কথাটা সত্যি, কথাটা মিথ্যে নয়, কিন্তু এটা আমাদেরকে আসলে চেপে যাওয়া হচ্ছে। গোটা পৃথিবীতে এক ধরনের 21 শতকের বামপন্থী রেজিস্ট্যান্সও শুরু হয়েছে, যেটা ল্যাটিন আমেরিকার যে পিঙ্ক ওয়েভের থেকে আলাদা। যেমন ফ্রান্সে এলএফআই বলে একটা রাজনৈতিক দল, যাদেরকে মেইন স্ট্রিম মিডিয়া অতি বামপন্থী বলে চিহ্নিত করে, তারা দুর্দান্ত কাজ করছে, তারা প্রচুর আসনে তারা ভোটে দিচ্ছেন। এবং সেক্ষেত্রেও কিন্তু তাদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়াচ্ছে প্যালেস্টাইনের পতাকা। গত 2.5 বছর ধরে এই পৃথিবীর বুকে যেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, যেখানে ধর্মঘট হয়েছে শ্রমিকের দাবি নিয়ে, যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের যে মিছিল, সেই মিছিলে প্যালেস্টাইনের পতাকা এসে দাঁড়িয়েছে। আমরা যারা ভিয়েতনাম দেখিনি, আমরা যারা কবি, বাংলার কবির মতো করে বলতে পারিনি কখনো যে আমি আরব গেরিলাদের সমর্থন করি, আমরা প্যালেস্টাইনের সময় বেঁচে আছি এবং আমরা প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নেওয়ার একটা অপশন জীবন আমাদেরকে দিচ্ছে। এটা একটা বিরাট ঘটনা। অন্তত আমার মতো যারা সোভিয়েত রাশিয়ার পতনের সময়, পূর্ব ইউরোপের সমাজতন্ত্রের পতনের সময় যাদের জন্ম, তাদের কাছে এই প্যালেস্টাইন আন্দোলন একটা অদ্ভুত ঘটনা, যেখানে ইটালির শ্রমিকরা তারা রাস্তায় নেমে আসছেন। ইটালির 90টা শহর স্তব্ধ হয়ে যাচ্ছে ধর্মঘটে। যে ওয়ার্কিং ক্লাসের কথা ছোটবেলায় বিভিন্ন পাঠচক্রে শুনতে শুনতে বড় হয়েছিলাম, এবং তারপরে একটা সময় শুনলাম যে ইতিহাস মৃত, ইতিহাস শেষ হয়ে গেছে, এখন দেখছি যে সেই ওয়ার্কিং ক্লাস তারা কিন্তু রাস্তায় নেমে আসছেন। এবং তারা কোনো অর্থনৈতিক দাবি দাওয়ার ভিত্তিতে নয়, তারা মজুরি বৃদ্ধির দাবি দাওয়াতে নয়, তারা শুধুমাত্র প্যালেস্টাইনে গণহত্যা বন্ধ করার দাবিতে ইটালির 90টা শহর স্তব্ধ করে দিলেন ধর্মঘটে। এই কয়েকদিন আগের ঘটনা। শুধু প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াবে বলে, শুধু প্যালেস্টাইনের পক্ষে থাকতে চেয়ে ইটালির শ্রমিকরা তারা পুলিশের সামনে ব্যারিকেড ফাইটে গেলেন, তারা মামলা খেলেন, লাঠির চার্জ তারা ফেস করলেন। এটা একটা অদ্ভুত একটা ঘটনা। এবং এই ঘটনাটাকে আমাদের মনে হয় যে আরও আজ থেকে 20 বা 25 বা 30 বছর পরের যে পৃথিবীতে নিশ্চিতভাবেই ফার রাইট, অতি দক্ষিণপন্থীরা তার একটা বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে যাচ্ছে। তাদের এখন যে ঢেউ উঠছে, নিশ্চিতভাবেই সেই ঢেউটা পড়বে এবং 21 শতকের বামপন্থীরা তাদেরকে প্রবলভাবে প্রতিরোধ করবেন, যার সমস্ত লক্ষণ পরিস্ফুট, অথচ মেইন স্ট্রিম মিডিয়া দেখাচ্ছে না। তাদের সামনে আলোকবর্তিকা হয়ে থাকবে এই 1 লাখ মানুষের মৃত্যু। 1 লাখ মানুষ নিজেদের প্রাণের বিনিময়ে গোটা পৃথিবীর চাকাটা যখন তীব্রভাবে ডান দিকে ঘুরছিল, খানিকটা হলেও তারা সেটাকে আটকে দিলেন। কিন্তু 1 লাখ মানুষ মারা গেলেন তার জন্য। আরও মানুষ মরছেন, রোজ মানুষ মরছেন। এনিওয়ে, এই যে বইটা নিয়ে আজকে আমাদের কথা বলবার কথা, এই বইটার শুরুই হচ্ছে
লেখকের নিজস্ব অভিজ্ঞতার মধ্যে দিয়ে। তিনি দেখছেন যে তার আশেপাশের বাড়িগুলো গুঁড়িয়ে যাচ্ছে, বোমা পড়ছে, এবং তিনি পালাতে বাধ্য হচ্ছেন, গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পালাতে বাধ্য হচ্ছেন, এবং এই তাড়া খেতে খেতে একটা বই জন্ম নিচ্ছে, এবং যেই বইটা আসলে এই সময়ের একটা বলা যেতে পারে প্যালেস্টাইন সংহতি আন্দোলনের র্যাডিক্যাল ধারার একটা ইস্তেহার হয়ে উঠছে। কাজে এই বইটার গড়ে ওঠাটাই একটা বিপ্লবী প্রক্রিয়া বলে আমার মনে হয়। এরকমভাবেই একটা এই প্যালেস্টাইনের কে নিয়ে লেখা বই আসলে এরকমভাবেই জন্মাতে পারে, যেটা হায়দার ঈদ তিনি যেরকমভাবে এই বইটার জন্ম দিলেন। এই বইটার আমরা নিশ্চয়ই প্রত্যেকে পড়েছি এই বইটা। যদি আমরা কেউ না পড়ে থাকি তাহলে আমাদের এই বইটা খুব দ্রুত পড়ে ফেলা উচিত। এই বইটার পরতে শুধু কান্না নেই, কান্না অবশ্যই আছে, যেখানে উনি বলছেন যে গাজার ছায়ারাও কাঁদে। হ্যাঁ, তো কান্না তো আছেই এই বইতে, যেখানে আমার স্বজন প্রত্যেক দিন মারা যাচ্ছে, এতগুলো বাচ্চা মারা যাচ্ছে, রক্তের নদী বয়ে যাচ্ছে, কান্না তো আছেই। কিন্তু এই বইটায় শুধু কান্নার কথা নেই, এই বইটায় এক ধরনের মারাত্মক বিশ্বাসভঙ্গের কথা আছে, বিশ্বাসঘাতকতার কথা আছে, এবং আদতে যেটা রয়েছে সেটা হচ্ছে এই বিশ্বাসঘাতকতার যে ঢেউ সেটাকে পেরিয়ে একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মুক্ত প্যালেস্টাইন গঠনের অঙ্গীকার রয়েছে। এই বইটার সবচাইতে বড় গুরুত্ব আমার কাছে এই অঙ্গীকারের জায়গাটা। যে কোনো গুরুত্বপূর্ণ লড়াই, আন্দোলন, সংগ্রামের মতো প্যালেস্টাইনের যে আন্দোলন, প্যালেস্টাইনের মুক্তি সংগ্রাম, তাতে অনেকগুলো ধারা রয়েছে। তার মধ্যে বেশ কিছু ধারা দীর্ঘদিন ধরে ইসরায়েলি দখলদার বাহিনীর আক্রমণের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন। বেশ কিছু ধারা আপোষের পথ বেছে নিয়েছেন। এমনকি বেশ কিছু প্যালেস্টাইন আন্দোলনেরই অংশ, যারা প্যালেস্টাইনের মুক্তি সংগ্রামীদের ওপর নানা রকম দমন পীড়ন ইত্যাদি নামিয়ে আনছেন। এই সব কিছু দিয়ে কিন্তু আসলে এই বইটা গড়ে উঠছে। এই সবগুলো কথা আমরা যারা এখানে পশ্চিমবঙ্গেও প্যালেস্টাইন চর্চা করি, আমি আমাকে ইনক্লুড করে বলছি, আমরা প্যালেস্টাইন আন্দোলনটাকে আমাদের মন মতো ফ্রেমে বেঁধে নিই। প্যালেস্টাইন আন্দোলনের যে ধারাগুলো ঐতিহাসিকভাবে আমাদের বন্ধু, আমরা এখনও ইতিহাসের জোয়ালটা বইতে বইতে সেই ধারাগুলোর প্রতি আমাদের আনুগত্য বা ভালোবাসার উচ্চারণ করে যাই বারবার। কিন্তু আমরা যদি মন দিয়ে এই বইটা পড়ি তাহলে দেখা যাবে যে হায়দার ঈদ আমাদেরকে এই ধরনের আত্মপ্রতারণা করতে বারণ করছেন, আমাদের সতর্ক করছেন, আমাদের সমালোচনা করছেন। এই জায়গায় এই বইটার সবচাইতে গুরুত্ব। আমি এই প্রসঙ্গে আরেকটা বইয়ের কথাও বলবো, মানে এই বইটা নিয়ে পড়তে গিয়েই আমার মনে হলো যে বাংলা ভাষায় আর কি এ ধরনের বই হয়েছে। তখন এই বইটা আমি খুঁজে পেলাম। এই বইটার কথা আমি আগে জানতাম না। এই বইটার নাম বদ্ধভূমি প্যালেস্টাইন, ইহুদি জাতিবাদ ও সাম্রাজ্যবাদের কলঙ্কিত কাহিনী, আপডেট স্টাডি গ্রুপ বলে একটা সংস্থা, তারা এই বইটা বের করেছেন। অসম্ভব ভালো কাজ, আপনারা এই বইটাও পড়তে পারেন বলে আমার মনে হয়েছে, এবং এটা দারুণ কাজ। বিশেষ করে প্যালেস্টাইনের গোটা ইতিহাসটাকে ধরবার জন্য এই বদ্ধভূমি প্যালেস্টাইনও খুব ভালো কাজ। এই প্রসঙ্গে আমি আরেকটা কাজের কথাও বলতে চাই, যেটা এখনো প্রকাশিত হয়নি, কিন্তু আমার হাতে এসছে আপনাদেরই সংগঠনের হ্যাঁ তপনবাবুর একটা বই, যে বইটার কাজ উনি শুরু করছেন, সেটাতেও আমি দেখলাম যে উনি ভারী চমৎকারভাবে ইতিহাসের আলোকে প্যালেস্টাইনের যে বর্তমান অবস্থাটাকে ব্যাখ্যা করছেন, দেখছেন, এবং এটা অত্যন্ত তথ্য সমৃদ্ধ বই। এবং আমি খুবই আনন্দিত যে আপনি আমায় বইটা ছাপা হওয়ার আগেই পড়ার সুযোগ করে দিয়েছেন। যদি আমরা ভারতবর্ষের প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে প্যালেস্টাইন আন্দোলনের বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করি, তাহলে কয়েকটা মূল প্রশ্নর মুখোমুখি আজকে আমাদের হতে হয়, যেটা হায়দার ঈদের বইটা এবং সেই বইটাকে ছাপিয়েও যে সার্বিকভাবে প্যালেস্টাইন আন্দোলন নিয়ে যে দ্বিধা, যে সংশয়গুলো আজকে আমাদের মধ্যে এসে দাঁড়িয়েছে ভারতবর্ষে অন্তত, সেগুলোকে আমরা এনকাউন্টার করতে চাই, মোকাবিলা করতে চাই। প্রথমটাই হচ্ছে এই লড়াইটা বোধহয় ইহুদিদের সঙ্গে মুসলমানদের লড়াই। এটা একটা অদ্ভুত বিষয় যে এরকম একটা প্রচার হচ্ছে, এবং আমি দেখছিলাম যে ভারতের অতি দক্ষিণপন্থী যে রাজনৈতিক শক্তি, তারাও এটাকে ইহুদিদের সঙ্গে মুসলমানদের লড়াই হিসেবে দেখাচ্ছেন, এবং মোদ্দায় ন্যারেটিভটা এইরকম যে
মুসলমানরা ইহুদিদের যে ঐতিহাসিক যে জমি সেখান থেকে তাদেরকে উৎখাত করেছেন, তাড়িয়ে দিয়েছেন, এবং তারপরে ইহুদিরা আবার ফিরে আসছেন, প্রতিরোধ গড়ে তুলছেন, ইত্যাদি ইত্যাদি। এইরকম একটা বয়ান সেটা এখানে ফেরি করা হচ্ছে, যেটা কমপ্লিটলি মিথ্যে। এই লড়াইটা হচ্ছে একটা সাম্রাজ্যবাদী মদতপুষ্ট একটা জায়নবাদী শক্তির সঙ্গে প্যালেস্টাইনের সর্বস্তরের জনগণের লড়াই। আমি ছোট্ট, খুব বিস্তারে প্রশ্নগুলোকে ডিল করার এখানে সুযোগ নেই, আমি ছোট্ট দুটো উদাহরণ দেব। প্রথম কথা হচ্ছে জেরুজালেমের কথা আপনারা প্রত্যেকেই জানেন যে জেরুজালেম 3 ধর্মের কাছেই ভীষণ পবিত্র একটা জায়গা, এবং সেখানে একটা গির্জা রয়েছে। মনে করা হয় যে সেই গির্জার মধ্যে একটা সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গটা এখন যেখানে সুড়ঙ্গ সেখানেই আজ থেকে বহু বছর আগে যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল, ওখানেই ওই আস্তাবলটা ছিল। সেই আস্তাবলের ওপরে এখন একটা সুড়ঙ্গ হয়েছে। প্রত্যেক বছর বড়দিনে ওই গির্জায় ওই সুড়ঙ্গের মুখে একটা বড় লাল রঙের তারা, সেটা আলো দিয়ে সাজানো হয় প্রত্যেক বছর, যে ওটাই প্রভু যিশুর জন্মস্থান। 2023 সাল থেকে 2023 এবং 2024-এর বড়দিনে ওই চার্চের পাদ্রীরা তারা কিন্তু ওই তারাটায় আলো দেননি, অন্ধকার হয়েছিল চার্চটা, এবং তারা বলেছেন যে প্যালেস্টাইনের লড়াই কেবল ফিলিস্তিনি মুসলমানদের লড়াই নয়, ফিলিস্তিনি মুসলমানদের লড়াই যতটা, ঠিক ততটা এটা আমাদেরও লড়াই, অর্থাৎ এখানকার খ্রিশ্চানদেরও লড়াই। কাজেই এটাকে যারা এরকম বলার চেষ্টা করছেন যে এটা আরব এবং মুসলিম এবং ইহুদিদের মধ্যে লড়াই, এটা আদপেই সেরকম ঘটনা নয়। আরও একটা ছোট্ট ঘটনার কথা বলি, সেটাও আপনাদের ইন্টারেস্টিং লাগবে, বিশেষ করে যাদের বামপন্থা নিয়ে খুবই উৎসাহ আছে। আপনারা তো প্রায় প্রত্যেকেই নিশ্চয়ই পপুলার ফ্রন্টের কথা জানেন। এই যে পপুলার ফ্রন্ট, প্যালেস্টাইনের মুক্তির জন্য গড়ে ওঠা পপুলার ফ্রন্ট একটা বামপন্থী সংগঠন, একটা মার্ক্সবাদী লেনিনবাদী সংগঠন। এই পপুলার ফ্রন্টের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি ছিলেন একজন খ্রিশ্চান, জর্জ হাবাস। কাজেই এটা শুধু মুসলমানদের লড়াই নয়, অবশ্যই মুসলমানদের লড়াই এবং তার সঙ্গে অন্য জাতিগোষ্ঠীরও লড়াই সেখানে যারা রয়েছেন। একই সঙ্গে আমি বিশেষভাবে বলবো, আপনারা নিশ্চয়ই তার নাম শুনেছেন অনেকে, ওফের কাসিফের কথা। ওফের কাসিফ একজন সাংসদ, তিনি ইসরায়েলের যে সংসদের একজন সদস্য, আমাদের বন্ধু এবং আমাদের অনেকের প্রেরণার উৎস। ওফের কাসিফ ইসরায়েলের যে বামপন্থী দল, যে মার্কসিস্ট লেনিনিস্ট পার্টি এবং যে জোট, মাকি এবং জোটের নাম হাদাস, তার সাংসদ। ইসরায়েলের মাটিতে দাঁড়িয়ে যেই দলটি দ্বিধাহীনভাবে প্যালেস্টাইনের পক্ষে আওয়াজ তুলছে, প্যালেস্টাইনের পক্ষে লড়াই করছে, সেই দলটার নাম হচ্ছে মাকি। সেটা একটা মার্কসিস্ট লেনিনিস্ট পার্টি, এবং তাদের সাংসদদেরকে প্যালেস্টাইনের সংসদের মধ্যে দিনের পর দিন লাঞ্ছিত হতে হয়েছে, দিনের পর দিন তাদেরকে সংসদের মধ্যে মারধর করা হয়েছে, সংসদ থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে, কিন্তু তারা তাদের বক্তব্যে তারা স্থির হয়ে রয়েছেন এবং তারা সর্বশক্তি দিয়ে ইসরায়েলের মাটিতে দাঁড়িয়ে তারা প্যালেস্টাইনের পক্ষে তারা আন্দোলন করছেন। কাজেই এই লড়াইটা আসলে একটা গোটা বিশ্বের যে কোনো মুক্তিগামী মানুষের লড়াই, গোটা বিশ্বের যারা মানবতার পক্ষে আছেন তাদের প্রত্যেকের লড়াই, এটা শুধু মুসলমানদের লড়াই একেবারেই নয়। একই সঙ্গে আরেকটা এরকম ধারণার কথা প্রচলিত রয়েছে যে মুসলমানরা এখান থেকে ইহুদিদেরকে তাড়িয়ে দিয়েছিল। এই ধরনের কথা যারা বলছেন তারা অনেকেই আমাদের দেশে যেরকমভাবে অযোধ্যায় রাম জন্মভূমির যে রাজনীতি নিয়ে তোলা সত্য, যারা এখানে যেমনভাবে রাম জন্মভূমি ন্যারেটিভকে চ্যাম্পিয়ন করা হয়েছে, ঠিক সেরকমভাবেই ওই অঞ্চলে জায়নবাদীদের এবং ইহুদি জাতিরাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চান তাদের বয়ানকে একই রকমভাবে চ্যাম্পিয়ন করা হয়েছে। আসল ঘটনাটা কি? আসল ঘটনাটা হচ্ছে যেটা এই বইতেও খুব সামান্য উল্লিখিত রয়েছে, এবং এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন, এতে খুব বিস্তারে এই ইতিহাসটা রয়েছে, যে ইহুদিরা অবশ্যই সেখানে থাকতেন, অন্যান্য জনগোষ্ঠীর সঙ্গে ইহুদিরাও সেখানে থাকতেন। ইহুদিদেরকে ওই অঞ্চল থেকে উৎখাত করেন যারা প্রথমে, তারা কিন্তু রোমান শাসকরা তাদেরকে ওইখান থেকে উৎখাত করেন, এবং তারপরে ইহুদিরা গোটা পৃথিবীতে ছড়িয়ে যান। তাদের একটা বিরাট অংশ পূর্ব ইউরোপে থাকেন, আরেকটা অংশ পশ্চিম ইউরোপের দিকে যান। যারা পশ্চিম ইউরোপের দিকে যান তারা পশ্চিম ইউরোপের যে দেশগুলো, তাদের যে সংস্কৃতি, তাদের যে সমাজ, তার সঙ্গে নিজেদের অনেকটা মিলিয়ে নিতে পারেন,
কিন্তু পূর্ব ইউরোপের ক্ষেত্রে বিশেষ করে পোল্যান্ডের মতো জায়গায় তারা অতটা, রোমানিয়ার মতো জায়গায় তারা সেভাবে নিজেদেরকে মিশিয়ে নিতে পারেননি, এবং সেই কারণে তাদের সঙ্গে পূর্ব ইউরোপের যে ইহুদিরা গেলেন তাদের সঙ্গে ওই এলাকার যে স্থানীয় বাসিন্দা তাদের একটা গ্যাপ তৈরি হয়। কিন্তু পশ্চিম ইউরোপের ক্ষেত্রে বিষয়টা একেবারেই সেরকম হয়নি। আর ওই অঞ্চলে কি হলো, ওই অঞ্চলেও কিন্তু ইহুদিরা রইলেন, তারা সংখ্যায় কম, মুসলমানদের সংখ্যা অনেক বেশি, তারপরে খ্রিস্টানরা এবং খানিক কিছু সংখ্যক ইহুদি তারা কিন্তু ওই অঞ্চলেও থাকলেন, এবং দীর্ঘদিন পর্যন্ত ওই অঞ্চলের যে স্থানীয় ইহুদি তাদের সঙ্গে স্থানীয় মুসলমানদের কিন্তু কোনো সমস্যা ছিল না, মেজর কোনো সমস্যা হয়নি। সমস্যাটা করলো কারা, শুরু করলো কারা? যারা গোটা পৃথিবীতে অধিকাংশ সমস্যার মূলে থাকে তারা, অর্থাৎ পশ্চিমা সাম্রাজ্যবাদ। এখন মার্কিন সাম্রাজ্যবাদ যেমন করে, আগে সেই কাজটাই করতে হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ। এই ইতিহাস আপনারা অনেকেই জানেন যে যেরকমভাবে হার্টজেলের যে একটা জায়নবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার যে খায়েশ, যে স্বপ্ন, সেইটা কীরকম করে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা সার জল দিয়েছে বছরের পর বছর, ঊনবিংশ শতাব্দীর শেষ থেকে পুরো সময়টা এবং তারপরে বিংশ শতাব্দীর শুরুতে। প্রথম বিশ্বযুদ্ধের পর এই প্রক্রিয়া আরেকটু গতি পেল, এবং এই সময় থেকে একটা অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করলো। আমরা কি এটার সঙ্গে হয়তো কেউ কেউ যেরকমভাবে কাশ্মীরের, আমাদের অনেকে বলেন যে কাশ্মীরের জমি আমরা কেন কিনতে পারছি না, কাশ্মীরের সব জমি কিনতে হবে, কিনে কাশ্মীরের ডেমোগ্রাফিটাই বদলে দিতে হবে, তারা তো খানিকটা মিল আমরা পেতে পারি যখন আমরা দেখব যে বিপুল সংখ্যক জমি ওই মূলত যে জমিদারেরা, যে জমির মালিকেরা ওই অঞ্চলে থাকেন না, বাইরে থাকেন, তাদের কাছ থেকে কেনা শুরু হলো। পূর্বতন প্যালেস্টাইন ম্যান্ডেটের যে জমি ইহুদিরা কিনতে শুরু করলেন বাইরে থেকে আসা, এবং এই জমি কিনতে কিনতে এবং তারপরে বেশ কিছু জমি দখল করতে করতে ওই গোটা অঞ্চলের ডেমোগ্রাফিতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সরাসরি মদতে একটা মূলগত পরিবর্তন ঘটে গেল। অত্যন্ত সংখ্যালঘু ইহুদিরা 2-3% মতো যারা ছিলেন তারা একটা মোটামুটি বড় জনগোষ্ঠীতে পরিণত হলেন। এই সময় বিদ্রোহ হলো 1936-এ, একটা মেজর বিদ্রোহ ওখানে হয়, মানুষ প্রতিবাদ করেন, কিন্তু সেই বিদ্রোহ খুব একটা হালে পায়নি এবং সেই বিদ্রোহ দমিত হয় 1936-এর বিদ্রোহ। এবং তারপরে আমরা জানি যে মানবতার ইতিহাসে সবচাইতে বিভৎস ন্যাক্কারজনক যে গণহত্যা, যে নির্যাতন, সেটা নাৎসি জার্মানিতে হয়, ইহুদিরা তার ভিকটিম হন। এবং এই যে যখন, এটা খুব ইন্টারেস্টিং, যখন হিটলার ইহুদিদেরকে মারছেন তখন কিছু কিছু জায়নবাদী তারা উল্লসিত হচ্ছেন যে এই ঘটনাটা, এই বিভৎসতা, সেটা তাদের যে জায়নবাদী রাষ্ট্র নির্মাণের প্রকল্পে সাহায্য করবে। এগুলো ডকুমেন্টেড, হায়দারিদের বইতে এগুলো সব নেই, কিন্তু যদি আমরা একটু পড়াশোনা করি, একটু দেখার চেষ্টা করি, এগুলো প্রত্যেকটা ডকুমেন্টেড, যে কীরকমভাবে জায়নবাদীরা আসলে তাদের যে জায়নবাদী রাষ্ট্র তৈরির প্রকল্পকে সফল করতে ইহুদিদের রক্তকেই বিক্রি করেছে, ইহুদিদের লাশকেই তারা আসলে বিক্রি করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন গোটা পৃথিবী জুড়েই একটা ইহুদিদের প্রতি, ইহুদি গণহত্যা যে ঘটনা হিটলার ঘটিয়েছিল তার বিরুদ্ধে একটা প্রতিবাদী সত্তা জেগে ওঠে, একটা ব্যাপক সহানুভূতির ঝড় বইতে থাকে, সেটাকে হাতিয়ার করে জায়নবাদীরা তারা প্যালেস্টাইন রাষ্ট্র আসলে কায়েম করলেন। এবং এটাও মনে রাখা ভালো, আজকে যখন ভারতের শাসক, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার সর্বশক্তি দিয়ে তিনি ইসরায়েলের সমস্ত গণহত্যাকে জাস্টিফাই করার কথা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত ভারত রাষ্ট্র কিন্তু তার শিরদাঁড়ার যে দম সেটা দেখিয়েছিল। এবং তারা কিন্তু এই যে আরব জনগোষ্ঠীর মানুষ যারা বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, হাজার হাজার বছর ধরে ওই অঞ্চলের বসবাস করছে, তাদের কাছ থেকে জমি কেড়ে একটা নতুন করে একটা রাষ্ট্র বানিয়ে দেওয়ার যে প্রকল্প, সেইটার বিরুদ্ধে ভারত কিন্তু অবস্থান নিয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে আমরা আমাদের এই আধিপত্যবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী, সম্প্রসারণবাদ বিরোধী ঐতিহ্যের থেকে গত বেশ কয়েক বছরে আমরা কিন্তু সরে আসছি। এবং এরকমভাবে ইসরায়েল রাষ্ট্র তৈরি হলো। ইসরায়েল রাষ্ট্রকে পূর্বতন প্যালেস্টাইনের একটা বিরাট অংশ, 55% কেটে তৈরি হলো ইসরায়েল, এবং বাকি অংশটা প্যালেস্টাইন হিসেবে স্বীকার করা হলো। এবং মার্কিন সাম্রাজ্যবাদ যেমন এটাকে সম্মতি দিল, সমস্ত পশ্চিমা সাম্রাজ্যবাদ যেমন এটাকে সম্মতি দিল, তেমনি আমাদের যদি সত্যের প্রতি
দায়বদ্ধ থাকতে হয়, আমাদের যদি সত্যের মুখোমুখি হতে হয়, তাহলে এটাও বলতে হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিটি সুপার পাওয়ার তারাই কিন্তু প্যালেস্টাইন কেটে ইসরায়েল রাষ্ট্র গঠনের যে সম্পূর্ণ অনৈতিক এবং একটা হিংস্র প্রক্রিয়া, এটার বিরোধিতা করেননি, অন্তত প্রথম দিকে। যদিও এটাও আমরা অস্বীকার করতে পারবো না যে প্যালেস্টাইন মুক্তি আন্দোলনে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা অসামান্য। পরবর্তীকালে পিএলও এবং দীর্ঘ যে প্যালেস্টাইনের মুক্তি আন্দোলন, সেখানে সোভিয়েত ইউনিয়ন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঠিক পরেই বিশ্বের প্রতিটি কোনো সুপার পাওয়ারেরই কিন্তু ভূমিকা প্যালেস্টাইনের জনগণের পক্ষে ছিল না। এগুলো আসলে কোনো সময় একটা ঐতিহাসিক অপরাধের মতো আমাদের তাড়া করতেই থাকে, আমরা এগুলো থেকে আসলে বেরোতে পারি না। এনিওয়ে, এই যে যখন এরকমভাবে ইসরায়েল তৈরি হলো, প্যালেস্টাইনের বিরাট অংশ কেড়ে নিয়ে ইসরায়েল যখন তৈরি হলো, তার বিরুদ্ধে যে লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রাম এতগুলো দশক নানান রকম স্রোতের মধ্যে দিয়ে বয়ে গেছে। আপনারা জানেন অনেকেই যে একটা সময়ে ফিলিস্তিনের বিদ্রোহীরা তারা মনে করেছিলেন যে মিশরের প্রেসিডেন্ট নাসের তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবেন, এবং নাসেরের সঙ্গে তাদের খুবই সহযোগিতামূলক একটা সম্পর্ক গড়ে উঠেছিল। একটা সময় তারা মনে করেছিলেন যে, এবং অনেকে এখনো সেটাই মনে করেন, যে প্যালেস্টাইনের মুক্তি কেবলমাত্র প্যালেস্টাইনের মুক্তি নয়, এটা গোটা আরব জনগণের মুক্তি। সেই গোটা আরব জনগণের যে সংগ্রাম, সেই সংগ্রামেরই একটা রূপ হচ্ছে প্যালেস্টাইনের মুক্তি সংগ্রাম। কাজে সেই জায়গা থেকে যেরকমভাবে এটা দেখার চেষ্টা হয়েছিল, ঠিক তেমনি প্রথম থেকেই প্যালেস্টাইন আন্দোলনের যে কোর, সেই কোরে কিন্তু কমিউনিস্টরা, মার্ক্সবাদী, লেনিনবাদীরা, সমাজতন্ত্রীরা ছিলেন, আছেন এবং আগামীতেও তারা থাকবেন। কাজেই এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আসলে প্যালেস্টাইন আন্দোলন। ইয়াসের আরাফাতের উত্থান ঘটল 60s এবং 70s। ফাতা, আপনারা জানেন, ইয়াসের আরাফাতের সংগঠন গড়ে উঠবে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, যেটা একমাত্র আরাফাতপন্থীদের সংগঠন নয়, যেটা একটা আমব্রেলা সংগঠন, যেটার মধ্যে অনেক ধারা এসে মিলেছে, প্রগতিশীল ধারা, বামপন্থী ধারা, কমিউনিস্ট ধারা। এখনো পিপলস পার্টি পিএলওর সঙ্গে রয়েছে, প্যালেস্টাইন পিপলস পার্টি, যেটা প্যালেস্টাইনের অন্যতম একটা মার্কসিস্ট লেনিনিস্ট পার্টি। তেমনি আবার এটাও ঠিক যে ইসলামিস্টদের একটা অংশ, তারাও কিন্তু প্যালেস্টাইন আন্দোলনের মধ্যে প্রথম থেকেই ছিলেন, নেতৃত্বকারী ভূমিকায় ছিলেন না, কিন্তু প্যালেস্টাইনের যে গোটা আন্দোলনের যে ছবিটা যদি আমরা দেখি, সেই আন্দোলনে তাদেরও কিন্তু একটা উপস্থিতি ছিল। কিন্তু এই আন্দোলনের নেতৃত্বকারী ভূমিকায় ছিলেন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি। এবং আপনারা অনেকেই লায়লা খালিদের নাম জানেন। লায়লা খালিদকে আমি জানি না আমরা পশ্চিমবঙ্গে কেন সেভাবে সেলিব্রেট করি না। এখানে অনেকে আছে, অনেক ভালো বলতে পারবি তোরা, কিন্তু আমার কাছে অন্তত লায়লা খালিদ বিংশ শতকের সবচাইতে গুরুত্বপূর্ণ নারী বিপ্লবী আইকনদের যদি কেউ থাকেন, রোজারকে মাথায় রেখেই বলছি, বা কোলন্তাই বা ইত্যাদি প্রত্যেককে মাথায় রেখেই বলছি, লায়লা খালিদ কিন্তু অনন্য। লায়লা খালিদকে উচিত আজকে যখন নারী মুক্তি আন্দোলনের কথা যারা বলছেন, তারা প্রীতিলতাকে অবশ্যই সেলিব্রেট করবেন, রোজা লুক্সেমবার্গকে অবশ্যই তারা সেলিব্রেট করবেন, লায়লা খালিদকে সেলিব্রেট করা উচিত। লায়লা খালিদ ছিলেন পপুলার ফ্রন্টের নেত্রী। লায়লা খালিদের দুঃসাহসিক সব অভিযান, সেগুলো পৃথিবীর ইতিহাসে চিরকালীন হয়ে রয়ে গিয়েছে, কিন্তু এখানে লায়লা খালিদকে নিয়ে সেরকম কিন্তু খুব চর্চা নেই। কাজেই লায়লা খালিদদের রাজনীতি কিন্তু প্যালেস্টাইন আন্দোলনের একদম কোরে, এবং 7ই নভেম্বরের কিছুদিন আগেই যখন গাজাতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, সেই ছাত্র সংসদ নির্বাচনেও কিন্তু বামপন্থী পপুলার ফ্রন্টের ছাত্র সংগঠন ভালো ফলাফল করছে। হামাসের সঙ্গে তারা একদম চোখে চোখ রেখে তারা টক্কর দিচ্ছে। কাজে এরকম অনেকগুলো শক্তি নিয়ে কিন্তু প্যালেস্টাইন আন্দোলন। আরাফাতের নেতৃত্বে, মূলত আরাফাতের নেতৃত্বে, আরাফাতপন্থীদের নেতৃত্বে যখন প্রথম ইন্তিফাদা, প্রথম বিদ্রোহ ফেটে পড়ল 8-এর দশকে, সেই প্রায় টানা 6 বছর ধরে ইন্তিফাদা চলল, প্যালেস্টাইনের মুক্তি সংগ্রাম চলল। কিন্তু হায়দার ঈদ এবং অন্যান্য আরও অনেকেই মনে করেন যে প্রথম ইন্তিফাদার শোচনীয় পরাজয় হয়েছিল, এবং সেই পরাজয় হয়েছিল অসলো চুক্তি বাস্তবায়নের মাধ্যমে। এই যে বইটা নিয়ে আজকে আমরা কথা বলছি, এই বইটার যে মূল নির্যাস, সেটা হচ্ছে এই অসলো চুক্তির বিরোধিতা করা। এবং আমার মনে হয় অসলো চুক্তির নিয়ে কেন হায়দার ঈদের এত যন্ত্রণা, কেন এডওয়ার্ড সাইদের এত যন্ত্রণা, কেন আজকের দিনে দাঁড়িয়ে
যারা প্যালেস্টাইন মুক্তি আন্দোলন সংগঠিত করছেন তাদের এত যন্ত্রণা, এই যন্ত্রণাটাকে পড়া, মতাদর্শগত চশমাকে সরিয়ে রেখে এই একদম বস্তুনিষ্ঠভাবে এই যন্ত্রণার পাঠ, সেটা আমাদের জন্য, বামপন্থীদের জন্য, বিশ্বের বিভিন্ন দেশে বামপন্থীদের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেক সময় আমাদের যেটা ব্যর্থতা, সেই ব্যর্থতাটাকে খানিকটা সাফল্যের মোড়ক পড়িয়ে দেখতে এবং দেখাতে হয়তো পছন্দ করি। হায়দার ঈদ বলছেন, আমি বলছি না, হায়দার ঈদ বলছেন। সেইটা যে আসলে আমাদেরকে একটা দীর্ঘস্থায়ী একটা যন্ত্রণার মধ্যেই ঠেলে দেয়, হতাশার মধ্যেই ঠেলে দেয়, সেটা হায়দার ঈদ কিন্তু ধরে 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 বর্ণনা করছেন। অস্ত্র চুক্তি কি? খুব সংক্ষেপে বললে অস্ত্র চুক্তি হচ্ছে ৯এর দশকের শুরুতে প্যালেস্টাইন আন্দোলনের নেতৃত্বের সঙ্গে ইসরায়েলের একটা চুক্তি, যাতে মোদ্দা কথায় বলা হলো যে দুটো দেশের অস্তিত্ব স্বীকার করবে। কিন্তু তার সঙ্গে আরও কিছু এই চুক্তির শর্ত ছিল। ইসরায়েল দখলদারিত্ব বন্ধ করবে, তাদের সৈন্য প্রত্যাহার করবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপরে এতগুলো বছর কেটে গেল, প্রায় ৩৫ বছর কেটে গেল, এবং গোটা পৃথিবীর চোখের সামনে ইসরায়েল তার প্রতিটি শর্ত ইসরায়েল ভঙ্গ করেছে, ইসরায়েল গণহত্যা অব্যাহত রেখেছে। এবং যেটা হায়দার ঈদ বিশেষ করে দেখাচ্ছেন, যে প্যালেস্টাইনের মানুষের যে রাজনৈতিক অস্তিত্ব, তাকে গুলি করে মারছে, বোমায় মারছে, না খাইয়ে মারছে, এগুলো তো আছেই। প্যালেস্টাইনের মানুষের যে রাজনৈতিক অস্তিত্ব, ইসরায়েল সেটাকে আসলে ভেতর থেকে ধসিয়ে দিচ্ছে। এবং হায়দার ঈদ আজকের প্যালেস্টাইনের যে দুর্দশা, তার জন্য দায়ী করছেন এই অস্ত্র চুক্তিকে। এবং তিনি তীব্র ভাষায় সমালোচনা করছেন সেই সমস্ত ফিলিস্তিনি রাজনৈতিক নেতৃবৃন্দের যারা অস্ত্র চুক্তি স্বাক্ষর হওয়াকে একটা বিরাট সাফল্য বলে উদযাপন করেছিলেন, একটা বিরাট সাফল্য বলে সে রামাল্লায় বিজয় মিছিল বার করেছিলেন। হায়দার ঈদ এবং এডওয়ার্ড সাইদরা স্পষ্ট দেখাচ্ছেন এটা আসলে ছিল এই বিপ্লবী নেতাদের নিজেদের জনগণের সঙ্গে প্রতারণা করা। এই প্রতারণার ফল কখনো ভালো হয় না, সেটা আমরা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশেও হয়তো দেখতে পেয়েছি, আমাদের উত্তরেও দেখেছি বা অন্যত্রও দেখেছি। এই অস্ত্র চুক্তি যখন স্বাক্ষরিত হয়, সেই সময় সুতীব্র বিরোধিতা যিনি করেন তার নাম এডওয়ার্ড সাইদ, অধ্যাপক এডওয়ার্ড সাইদ। আমরা যারা সোশ্যাল সায়েন্সের ছাত্র, আমাদের কাছে একটা বিরাট নাম, আমাদের প্রত্যেকের দূরবর্তী শিক্ষক তিনি। এডওয়ার্ড সাইদ একদম ধরে 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 দেখান যে এই অস্ত্র চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্যালেস্টাইন মুক্তি সংগ্রামের নেতারা তাদের গোটা আন্দোলনটাকে ইসরায়েলের কাছে বর্গা দিয়ে দিয়েছেন, ইসরায়েলের কাছে গোটা, এবং তারা 2 স্টেট সলিউশন মেনে নিয়েছেন। এই বইটার মূল যে নির্যাস সেটা কিন্তু এটাও, যে প্যালেস্টাইন সমস্যার সমাধান 2 স্টেট সলিউশন নয়। 2 স্টেট সলিউশন মানে কি? 2 স্টেট সলিউশন মানে হচ্ছে এখানে একটা ইসরায়েল রাষ্ট্র থাকবে, আবার এখানে একটা প্যালেস্টাইন রাষ্ট্র থাকবে। এমন এক প্যালেস্টাইন রাষ্ট্র যেটা 1947-এর পাকিস্তানের মতো, যার মানে একটা অংশ এইখানে আর একটা অংশ ওইখানে, দুইটার মধ্যে কোনো যোগাযোগ নেই, দুটোর মধ্যে কোনো যোগাযোগ নেই, মাঝখানে ইসরায়েল। এরকম এটাকে ওরা বলার চেষ্টা করছেন এটা ফিলিস্তিনি বান্টুস্তান কি? দক্ষিণ আফ্রিকার যখন মারাত্মক বর্ণবাদী শাসন চলছিল, সেই সময় দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ শাসক গোষ্ঠী তারা এইরকম কিছু এরকম ছেলে ভলানো বান্টুস্তান তৈরি করে দিয়েছিল। অর্থাৎ কৃষ্ণাঙ্গদের কিছু 4-5টা এরকম প্রভিন্স, তাদের একজন প্রধান। এই এডওয়ার্ড সাইদ এবং আমাদের হায়দার ঈদ তারা আর্গিউ করছেন যে এইরকমভাবে 2 স্টেট সলিউশন মেনে নেওয়ার অর্থ হচ্ছে এইরকম একটা বান্টুস্তান, একটা ফিলিস্তিনি বান্টুস্তানকে মেনে নেওয়া। এবং সেটাই আসলে তারা করেছেন। এটা এডওয়ার্ড সাইদ সেই সময় লিখেছিলেন 9এর দশকের শুরুতে। তখন যে এডওয়ার্ড সাইদ তার সমগ্র জীবন দিয়ে প্যালেস্টাইনের মুক্তি সংগ্রামের পক্ষে দাঁড়ালেন, তিনি যখন এই অস্ত্র চুক্তির বিরোধিতা করলেন, তখন প্যালেস্টাইনের মুক্তি সংগ্রামের মেইন স্ট্রিম ধারার নেতারা অনেকেই তাকে উস্কানিদাতা বললেন, তাকে নৈরাজ্যবাদী বললেন এবং তাকে খারিজ করতে চাইলেন। কিন্তু আজকে অস্ত্র চুক্তি সম্পাদিত হওয়ার প্রায় 3.5 দশক পরে এসে আমরা দেখতে পাচ্ছি যে এই অস্ত্র চুক্তি আসলে প্যালেস্টাইন মুক্তি সংগ্রামের যে শিরদাঁড়া, সেটাতে আসলে ঘুণ ধরিয়ে দিয়েছে। এটা তো শুধু এরকম নয় যে 2023 সালে শুরু হয়েছে। আপনারা পরিসংখ্যান দেখুন,
প্রত্যেক বছর শয়ে শয়ে ফিলিস্তিনি খুন হয়েছেন, প্রত্যেক বছর শয়ে শয়ে ফিলিস্তিনি শিশু খুন হয়েছেন, প্রত্যেক বছর মারাত্মক অবর্ণনীয় অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা গেছেন। তাদের কয়েকজনের সঙ্গে আমার আমার সাংবাদিকতার সূত্রে কথা বলবার সুযোগ হয়েছে লন্ডনে, মূলত যারা গোটা জীবনটাই আসলে একটা রিফিউজি ক্যাম্প থেকে আরেকটা রিফিউজি ক্যাম্পে কাটিয়েছেন। তাদের কাছে যে মৌলিক প্রশ্নটা হয়ে দাঁড়িয়েছিল, এই যে অসলো চুক্তির কথা আমাদেরকে শোনানো হচ্ছে, সেই সময় পিএলও লিডারশিপ এবং অন্যান্যরা শোনালেন, এই চুক্তিতে কি আমরা আমাদের ভিটেতে ফেরত যেতে পারবো? কোন ভিটে? যে ভিটে ইসরায়েলের মধ্যে রয়েছে। আমার জমি তুমি কেড়ে নিলে 1948 সালে, আমার জমি তুমি কেড়ে নিলে 60s এবং সেখানে একটা নতুন বসতি বানিয়ে ফেললে, আমাকে উৎখাত করে দিলে। আমি কি তোমার সঙ্গে এমন কোনো চুক্তি করতে পারছি যেখানে আমি ওই জমিতে ফিরে যেতে পারবো? আমি তো পারবো না, আমি তো আসলে পারবো না। কাজেই বর্তমানে যে দেশটা ইসরায়েল নামে চলছে, সেই দেশে যে লক্ষ লক্ষ ফিলিস্তিনির বসতি ছিল, তারা কোথায় যাবেন? তাদের যাওয়ার জায়গা কোথায়? এই জায়গায় দাঁড়িয়েই বারবার উচ্চারিত হচ্ছে নদী থেকে সমুদ্র, স্বাধীন ফিলিস্তিনের স্লোগান, ফ্রম দ্য রিভার টু দ্য সি। এইদিকে নদী, এইদিকে সমুদ্র, এই পুরোটাই ফিলিস্তিন, ঐতিহাসিকভাবে পুরোটাই ফিলিস্তিন। সেই ফিলিস্তিন সাম্রাজ্যবাদী শক্তি এবং সমস্ত সুপার পাওয়ারের মদতে ইসরায়েল কেড়ে নিয়েছিল 48 সালে। এর সমাধান কি তাহলে? সমাধান একটাই, বর্তমানের ইসরায়েল এবং বর্তমানের প্যালেস্টাইন, এই দুটোকে মিলিয়ে একটা ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে এরকম একটা ফেডারেল রিপাবলিক তৈরি করা। কিন্তু সেটা ইসরায়েল কখনো মানবে না, সেটা ইসরায়েল কখনো মানবে না। সেই কারণে ইসরায়েল এই ধরনের বান্টুস্তান তৈরি করতে চায়। ইসরায়েল ঘটনার ইতিহাসটাও খুব দুর্দান্ত, এই বইটায় বিশেষ করে আপনারা সেটা খানিকটা পাবেন, যেখানে দেখানো যাচ্ছে যে এই যে ইসরায়েল তৈরি হলো, এই ইসরায়েল তৈরি করার পেছনে পশ্চিমা সাম্রাজ্যবাদীদের আরও একটা ইন্টারেস্ট ছিল। সেই ইন্টারেস্টটা হচ্ছে বিভিন্ন দেশ থেকে যে ইহুদি শরণার্থীদের স্রোত যে তাদের দেশগুলোর মধ্যে ঢুকে যাচ্ছিল, সেই ইহুদি শরণার্থীদেরকে একটা নতুন দেশে পাঠিয়ে দেওয়া এবং তাদের যাতে সেখানে দায় মুক্তি ঘটে। একই রকমভাবে এবং তারা কিন্তু দুটো কাজে ব্যবহার করেছিলেন। একদিকে সোভিয়েতকে আটকানোর জন্য ওইখানে একটা পশ্চিমাদের একটা গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ইসরায়েল কাজ করবে, আবার এই যে প্রচুর ইহুদি শরণার্থী তাদেরকে ওখানে আসলে পাঠিয়ে দেওয়া যাবে। এই দুটো ভাবনাই কিন্তু কাজ করেছিল। একই রকমভাবে এই যে বান্টুস্তানের কথা উল্লেখ করছেন বারবার করে হায়দার ঈদ এবং এডওয়ার্ড সাইড, এই বান্টুস্তান তৈরি হলে এই তথাকথিত ফিলিস্তিন যদি টু স্টেট সলিউশনের মাধ্যমে সেটা মেনে নেওয়া হয়, যেটা আসলে মেনে নেওয়া হয়েছে, তাতে যেটা হবে যে এই বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ফিলিস্তিনি উদ্বাস্তুদেরকে ওই ঘেটোর মধ্যে ঢুকে যেতে বাধ্য করা হবে। ধরুন আজকে লেবাননে যে প্রচুর পরিমাণে ফিলিস্তিনি উদ্বাস্তু রয়েছেন, সিরিয়াতে প্রচুর পরিমাণে ফিলিস্তিনি উদ্বাস্তু রয়েছেন, এদের প্রত্যেককে বাধ্য করা হবে ওই ছোট্ট ওই ঘেটোর মধ্যে ঢুকে যেতে। সবথেকে যন্ত্রণার এবং সবথেকে দুঃখের, এই যে অসলো চুক্তির মাধ্যমে ফিলিস্তিনি জনগণের সাথে এত বড় প্রতারণা যারা করলেন বলে হায়দার ঈদ মনে করছেন বা এডওয়ার্ড সাইদ মনে করছেন, তাদের কিন্তু প্যালেস্টাইনের মুক্তি সংগ্রামের দীর্ঘ গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে।